মহাকাশের অনুসন্ধানের ইতিহাসে চাঁদের মাটিতে ল্যান্ড করার পর যে ঘটনাটা মহাকাশ প্রেমীদের কাছে সবথেকে বেশি জনপ্রিয় ছিল সেটা হলো 1977 সালে অনন্ত ব্রহ্মাণ্ডের দিকে ভয়েজার 1 এবং ভয়েজার 2 মিশনের যাত্রা। বর্তমানে এই ঘটনাটা 45 বছরেরও বেশি সময় অতিক্রম করে ফেলেছে, কিন্তু তাও সেই যাত্রা অব্যাহত আছে। নাসার ভয়েজার মিশন বর্তমানে সৌরজগতের বাধা অতিক্রম করে অনন্ত মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করছে। এই মিশনের দ্রুত গতিতে কমতে থাকা পাওয়ার সেভ করার জন্য বিজ্ঞানীরা একটা দারুণ উপায় খুঁজে বার করেছেন, যার সাহায্যে এই দুটো মিশন কমপক্ষে 2026 সাল পর্যন্ত সচল থাকবে এবং হয়তো তারপরেও নিজেদের কাজ করে যাবে। এই মিশনটার সম্পর্কে বিশদে জানতে এবং নাসার ভয়েজার পাওয়ার সেভিং প্ল্যান সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। একসময় মনে করা হয়েছিল যে 2023 সালে ভয়েজার মিশনের সমাপ্তি ঘটবে। দ্রুত গতিতে কমতে থাকা পাওয়ার এবং পুরনো হয়ে যাওয়া অনবোর্ড কম্পিউটারগুলো ধীরে ধীরে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে এই গুরুত্বপূর্ণ মিশনটা তার মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। এই মিশনটার কোনো কষ্টকর পরিণতি হোক সেটা আমরা কেউই চাই না। আর এই কথাটা মাথায় রেখে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি একটা দুর্দান্ত পরিকল্পনা করেছে, যেটা কার্যকর করতে পারলে আমরা এই মিশনটাকে আরও 5টা অনবোর্ড সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট সহ আগামী 3 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারব। এটা সত্যি একটা বিস্ময়কর ঘটনা। যেখানে সাধারণ স্পেস মিশনগুলো 4 থেকে 5 বছরের মধ্যেই ধ্বংস হয়ে যায়, সেখানে এই মিশনটা বিগত 4 দশকের থেকেও বেশি সময় ধরে মহাকাশে সক্রিয় আছে। নাসার বিজ্ঞানীরা আরও কয়েক বছর এই মিশনটাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। বাস্তবে এই প্ল্যানের অধীনে ভয়েজারের রিজার্ভ পাওয়ার, যেটা সিস্টেমকে ভোল্টেজ ফ্লাকচুয়েশনের হাত থেকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে রিজার্ভ করে রাখা হয়েছিল, সেটাকে মেন সিস্টেমে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে। যদিও এটা করে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি টিম অনেক বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছে, আর সেটা হলো এখন ভয়েজারে উপস্থিত আরটিজি অর্থাৎ রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটরের দ্বারা তৈরি হওয়া পাওয়ার কোনো ভোল্টেজ রেগুলেশন ছাড়াই সরাসরি সিস্টেমে প্রবেশ করবে, যার ফলে ইনস্ট্রুমেন্টের ড্যামেজ হওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তবে নাসা এই মিশনের বয়স বাড়ানোটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের মতে একটা ছোট ঝুঁকি নিয়ে যদি এই মিশনের অপারেশনাল পিরিয়ডকে বাড়ানো সম্ভব হয়, তাহলে এই ঝুঁকিটা কোনো বড় ব্যাপার নয়। ভয়েজার 2 এবং ভয়েজার 1 আজ থেকে প্রায় 45 বছর আগে 1977 সালে পৃথিবী থেকে তাদের এই অনন্ত সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় কেউ এটা ভাবেনি যে ভবিষ্যতে একসময় এই মহাকাশ যানটা ইতিহাস রচনা করবে। এই মিশনটা সৌরজগতের প্রত্যেক প্রান্ত পর্যবেক্ষণ করার পাশাপাশি সেই সব গ্রহের উপগ্রহ, মাঝে চলে আসা গ্রহাণু এবং কুইপার বেল্টের গুরুত্বপূর্ণ অবজেক্টগুলোর উপরে নজর রেখে এগিয়ে যাবে এবং তারপর সৌরজগতের বাইরের পথও পরিমাপ করবে। স্পেস ইঞ্জিনিয়ার এবং অ্যাস্ট্রোনমির এই চমৎকার মিশনটা আজও তাদের যাত্রা অব্যাহত রেখেছে। পৃথিবীর থেকে 14.5 কোটি মাইল দূরে থাকার পরেও এটা আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছে। যদিও এই মহাকাশ যান থেকে পাঠানো সিগন্যাল আমাদের কাছে পৌঁছাতে 20 ঘন্টা 33 মিনিট সময় লাগে, তাও আবার তখন যখন এই সিগন্যালগুলো মহাকাশে আলোর গতিতে ট্রাভেল করে। ভয়েজারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য নাসা গোটা বিশ্বে রেডিও টেলিস্কোপের একটা শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করেছে, যেখানে নাসা ডিএসএন অর্থাৎ ডিপ স্পেস নেটওয়ার্কের থেকে সিগন্যাল রিসিভ করা হয়। ভয়েজারে কোনো কমেন্টকে এক্সিকিউট করে রেজাল্ট পেতে প্রায় 2 দিন সময় লাগে, অর্থাৎ আমাদের যদি ভয়েজারের কম্পিউটারে কোনো আপডেট করতে হয় তাহলে তার জন্য কমপক্ষে 48 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই মহাকাশ যানের দুটো প্রধান সমস্যা হলো দ্রুত গতিতে পাওয়ার কমতে থাকা এবং কম্পিউটার পুরনো হয়ে যাওয়া। আসলে যখন এই মহাকাশ যানগুলো লঞ্চ করা হয়েছিল, তখন এর মধ্যে সেই সময়কার সবথেকে আধুনিক এবং উন্নত মানের হার্ডওয়্যার ইনস্টল করা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো বর্তমান সময়ের টেকনোলজির কাছে অনেক পুরনো এবং দুর্বল হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই মিশনের সিস্টেমগুলো মাঝে মাঝেই টেকনিক্যাল এররের কবলে পড়ে। গত বছর বেশ কয়েকবার একটা তথ্য সামনে এসেছিল, যেখানে দাবি করা হয়েছিল যে এলিয়েনরা এই মহাকাশ যানটাকে হাইজ্যাক করে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে। তার মধ্যে নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি টেকনিক্যাল টিম দেখে যে এর থেকে পাওয়া ডেটার মধ্যে অনেক জায়গায় গ্লিচ এবং ডিস্টরশন আছে। তারপর নাসার তরফ থেকে এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে বলা হয় যে ভয়েজারে উপস্থিত একটা অনবোর্ড কম্পিউটারে মিস ফাংশনিংয়ের কারণে এমনটা হয়েছিল। যদিও যখন এই বিষয়টা ক্রমশ বাড়তে থাকে এবং এই সমস্যাটার সমাধান খুঁজে বার করা কঠিন হয়ে ওঠে, তখন জেট প্রোপালশন ল্যাবরেটরির কর্তৃপক্ষ একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার আপডেট করে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। তখন জানা যায় যে এর পেছনে ভয়েজারের প্রধান কম্পিউটারের কোনো হাতই ছিল না।
বরং একটা সেকেন্ডারি কম্পিউটার, যেটা অনেক বছর আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, সেটা পুনরায় অপারেশনাল হওয়ার কারণে এই সমস্যাগুলো হচ্ছিল। তবে আজও এই মহাকাশযানে উপস্থিত রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর সঠিকভাবে কাজ করছে। আসলে এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরযুক্ত পাওয়ার জেনারেটর, যার মধ্যে প্লুটোনিয়াম-238 ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। এই উপাদানটা যত কমছে তত এই মহাকাশযানটার পাওয়ার জেনারেশন কমে যাচ্ছে। এই জন্যই নাসা কর্তৃপক্ষ এর মধ্যে বসানো হিটার, যেটা মহাকাশযানকে মহাকাশের ক্রায়োজেনিক পরিবেশেও গরম রাখত, সেটা এবং কিছু অপ্রয়োজনীয় বিজ্ঞানসম্মত ইনস্ট্রুমেন্টকেও বন্ধ করে দেওয়া হয়েছে। পাওয়ার বাড়ানোর জন্য বুদ্ধি করে বার করা এই উপায়টা অনেক কাজে আসতে পারে, কারণ এর ফলে অন্তত আগামী 3 বছরের জন্য এই মহাকাশযানটার জীবন বেড়ে যাবে। যদিও এর ফলে তৈরি হওয়া বিপদের সম্ভাবনা অনেক বেশি। ভয়েজারের 8টিজিতে জেনারেট হওয়া পাওয়ার কন্ট্রোল করার জন্য কোনো বিশেষ ধরনের মেকানিজম উপস্থিত নেই, যেটা বাফার এনার্জিকে সিস্টেমে রিডাইরেক্ট করা হয়েছে। তার প্রধান কাজ ছিল জেনারেট হওয়া পাওয়ারে ভোল্টেজ ফ্লাকচুয়েশনকে ঠিক করা, কিন্তু এখন ভয়েজারের কাছে এরকম কোনো সিস্টেম নেই। এটা করে নাসা ভয়েজারের মধ্যে উপস্থিত সমস্ত ইনস্ট্রুমেন্টকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে ভয়েজার মহাকাশযানে এনার্জি প্রোডাকশন কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে। ভয়েজার 1 2012 সালে হেলিওস্ফিয়ার অতিক্রম করেছিল। এই হেলিওস্ফিয়ার সৌরজগতের চারপাশে একটা বাবেলের মতো অবস্থান করে, যেটা সৌরজগৎকে ক্ষতিকারক রেডিয়েশনের হাত থেকে রক্ষা করে। ভয়েজার 2 এই কাজটা 6 বছর পর অর্থাৎ 2018 সালে পরিণতি দিয়েছিল। সৌরজগৎ থেকে গভীর মহাকাশে প্রবেশ করার ক্ষেত্রে এই দুটো মহাকাশযানের মধ্যে 6 বছরের ব্যবধান ছিল। ভয়েজার 1-এর তুলনায় ভয়েজার 2 এর গতি কম ছিল এবং তার যাত্রাপথও ভিন্ন ছিল। ভয়েজার 1-এর ক্ষেত্রে পাওয়ার ড্রপ কোনো বড় সমস্যা নয়, কারণ 1977 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত এর মধ্যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা লক্ষ্য করা যায়নি। কিন্তু ভয়েজার 2-তে অনেক আগে থেকে এই ধরনের সমস্যা দেখা গিয়েছিল, যার ফলে আজ ভয়েজার 2 মূলত পাওয়ার শর্টেজে ভুগছে। এই অ্যাকশনটাকে বাস্তবায়িত করার পর থেকে বিজ্ঞানীরা এই মহাকাশযানটার পারফরমেন্স এবং আচার আচরণ সম্পর্কে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন, যার ফলাফল হিসেবে এখনও পর্যন্ত তারা এই মহাকাশযানটাকে এরর ফ্রি বলে চিহ্নিত করেছেন। প্রায় 2 সপ্তাহ ধরে এই পরিকল্পনাটার উপরে কাজ চলেছিল, কিন্তু নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির সিনিয়র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের টিম অনেক বিচার বিবেচনা করে তারপর শেষ সিদ্ধান্ত নিয়েছে। সত্যি মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে এটা একটা দারুণ পদক্ষেপ। এর ফলে একটা মহাকাশযান আরও কয়েক বছর উপহার হিসেবে পাওয়ার পাশাপাশি নতুন নতুন আবিষ্কার করার জন্য আরও কিছুদিন সময় পেয়ে গেল। বন্ধুরা, নাসার বিজ্ঞানীদের ভয়েজার মিশন সম্পর্কে এই যে নতুন উদ্যোগ, তার ফলে তাদের মিশন কি সম্পূর্ণ হবে? আপনার কি মনে হয় ভয়েজারের জীবন কি আরও বৃদ্ধি পাবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানান।